আচ্ছা, এটা হচ্ছে পলিটি, এত ভাইটাল একটা টপিক। দেখো লাস্ট ক্লাসটা হচ্ছে, মানে সেটা আমাদের দুর্ভাগ্য, কিছু করার নেই। তো টাইম ম্যানেজমেন্ট করে আমাদের কখনো কখনো এটা করতে হয়। পলিটি নিয়ে অনেকেরই অনেক দ্বন্দ্ব রয়েছে, অনেকেই এই জিনিসটার টপিকটা তার কাছে নতুন, অনেকে এরা জানেই না কি নিয়ে কথা বলা হচ্ছে। তো তার জন্য বলছি পলিটির সম্পর্কে। দেখো আমিও যখন পলিটি শুরু করেছিলাম আমিও কিছুই জানতাম না, কিছুই জানতাম না যে কনস্টিটিউশন বা পলিটি ব্যাপারটা কি কি। তো আমি তোমাকে আজকে একটা হোয়াট ইজ পলিটি বা হোয়াট ইজ কনস্টিটিউশন তার একটা ওভারভিউ দিচ্ছি, ঠিক আছে? দেখো এইভাবে তোমাকে কেউ পড়াবে না বা এইভাবে তোমাকে কেউ বলবে না, ঠিক আছে? সবাই ধরে নেবে তুমি 30% ডেটা বা ইনফরমেশন জানো এবং বাকি 70% আমি তোমাকে তৈরি করবো, বাট আমি ধরে নিচ্ছি তুমি কিছুই জানো না। সেই জন্য আমি এই কথাগুলো বলছি। তো কনস্টিটিউশন জিনিসটা কি, ব্যাকগ্রাউন্ডটা কি, সেই টপিকটা আজকে আমাদের রয়েছে। তো আমরা হয়তো পুরোটাই যেতে পারবো না, এই টপিকটাও শেষ করতে পারবো না, তো যতটা আমরা করতে পারি সেটা একটু বলার চেষ্টা করছি। দেখো কনস্টিটিউশন ইজ নাথিং বাট আ বুক। কনস্টিটিউশন ইজ নাথিং বাট আ, তো দেখো কনস্টিটিউশন ইজ নাথিং বাট এ বুক। তাহলে আমি আমি ধরে নিচ্ছি এটা একটা কনস্টিটিউশন, দিতে পারো? এটা হচ্ছে কনস্টিটিউশন, এটা কনস্টিটিউশন, ঠিক আছে? আর এটা হচ্ছে আমার একটা সত্যজিৎ রায়ের গল্পের বই, এটা হচ্ছে ফেলুদা। দেখো কিছুই না, কিছুই না, দুটোর মধ্যে সিমিলারিটি খোঁজো, একদম সেম টু সেম, একদম সেম টু সেম। তাহলে এটা কি বললাম? সত্যজিৎ রায়ের ফেলুদা, এটা হচ্ছে আমাদের বি আর আম্বেদকরের কনস্টিটিউশন, ঠিক আছে? তাহলে উপরে বড় করে লেখা কি রয়েছে? কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এটা লেখা রয়েছে। দেখো বলছি তো, এত বেসিক লেভেল থেকে কেউ বলবে না, বাট ফিল করতে হবে সাবজেক্টটাকে, আদারওয়াইজ কোনো লাভ নেই। তাহলে এটা হচ্ছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। আর এটাকে কি লেখা থাকবে? ফেলুদা সমগ্র, ফেলুদা সমগ্র, সমগ্র, তাই না? এবার এই কনস্টিটিউশনের, দেখো ভিজুয়ালাইজ করো, এই পেজটাকে আমি উল্টালাম, ফেলুদার ওই পেজটাকে আমি উল্টালাম, ঠিক আছে? তো আমি এখানে লিখছি কনস্টিটিউশন আর এখানে লিখছি আমি ফেলুদা। মানে আমি দুটোর মধ্যে কি কি সিমিলারিটি পাচ্ছি সেটাকে আমি মেলানোর চেষ্টা করছি। ফার্স্ট পেজ উল্টানোর পরে আমি কনস্টিটিউশনের প্রথমে কি পাবো? আমি পাবো প্রিএমবেল। প্রিএমবেল যাকে বলা হয় বাংলায় প্রস্তাবনা। এই ফেলুদার প্রথম পেজটা উল্টালে আমরা কি পাবো জানো? প্রিফেস। প্রিফেস যাকে বাংলায় বলে মুখবন্ধ। মুখবন্ধ কি থাকে এখানে? অ্যাকচুয়ালি তুমি যখন বই মেলা বা কলেজ স্ট্রিটে কোনো গল্পের বই কিনতে যাও, খুব ভালো করে অবজার্ভ করবে, তুমি কি ওই ওই 5 মিনিটে বইটা যে কিনবে সেই বইটা টোটাল জিনিসটা কি তুমি পড়ে ফেলতে পারো? টোটাল বইটা 5 মিনিটে পারো না। তাহলে কি পড়ো? এই প্রিফেসটাকে পড়ো। প্রিফেস মানে অ্যাকচুয়ালি এই বইটা কি নিয়ে ডিল করছে। ফেলুদার ফেলুদার সম্পর্কে তুমি হয়তো ফেলুদাকে চেনোই না, তো হঠাৎ করে তোমাকে কলেজ স্ট্রিটের বইয়ের দোকানদার বলছে তা ফেলুদা পড়েননি, দেখুন। তো তুমি হচ্ছে ফেলুদা কে, হু? তো তুমি ওই ফেলুদা বইটা উল্টালে, তখন ফেলুদা জিনিসটা কি আর এই বইতে কি বলা হয়েছে, কি 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 সলভ করেছে ফেলুদা, কি গল্প, সেই সেই কি গল্প সলভ করতে চলেছে, তার একটা বলতে পারো যে একটা একটা প্রেসি রূপ থাকে ছোট্ট করে একটা পাতার মধ্যে। তুমি এই বইটা অ্যাকচুয়ালি কি পেতে চলেছো সেই জিনিসটা ফেলুদার পরিচয় থাকে। বা তুমি যদি অন্য কোনো বই কেনো, সেই বইটা যদি একটাই গল্প হয় তাহলে সেই গল্পের একটা প্রেসি রূপ থাকে যে আপনি এই বইটা পড়ে এই জিনিসটা জানতে পারবেন, এই সাসপেন্সটা এর মধ্যে লুকিয়ে রয়েছে। তাহলে আমি বলতে পারি প্রিফেস কে অনেকটা আমি বলতে পারি যে প্রেসি অফ ফেলুদা। তাহলে প্রিএমবেলো ইজ নাথিং বাট দ্য প্রেসিস অফ কনস্টিটিউশন। তাহলে প্রিএমবেলে বলা হচ্ছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সোলেমলি রিজলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া ইন্টু এ সভারিন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক অ্যান্ড টু সিকিউর অল ইটস সিটিজেন। ডিটো মুখস্থ করতে হবে জিনিসটাকে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সোলেমলি রিজলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া ইন্টু এ সভারিন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক অ্যান্ড টু সিকিউর অল ইটস সিটিজেন। এই কথাটা দিয়ে আমরা এই প্রিএমবেলের মাধ্যমে টোটাল কনস্টিটিউশনের একটা প্রেসি রূপ তুলে ধরলাম, ব্যাস। তাহলে প্রিএমবেল পেলাম। সেকেন্ড পেজ উল্টাচ্ছি আমি, প্রিএমবেলের পরে এরও সেকেন্ড পেজ উল্টাচ্ছি, কি পাবে? এই ফেলুদার কি পাবে সেটা আগে বলি। ফেলুদাতে পাবে হচ্ছে তুমি ইন্ডেক্স। ইন্ডেক্স, ইন্ডেক্স কি? এই ফেলুদা সমগ্রতে কি কি বইয়ের নাম লেখা হয়েছে, কি কি বইয়ের নাম, মানে কি কি গল্প তুমি এখানে পাচ্ছ। এটা হচ্ছে গল্প 1, একদম কি ফরম্যাটে পাবে আমি সেটাও তোমাকে বলে দিচ্ছি। এটা হচ্ছে 1 নাম্বার দিয়ে তুমি পাবে, ধরো একটা গল্পের নাম, এটা হচ্ছে গল্প এ, তার পাশে টান দিয়ে লেখা থাকবে
1 নাম্বার পেজ থেকে শুরু করে 5 নাম্বার পেজে তুমি এই গল্পটা পাচ্ছ। 2 নাম্বার দিয়ে তোমার লেখা থাকবে এটা হচ্ছে গল্প বি। বি সেটা কি, ধরো 6 নাম্বার পেজ থেকে শুরু করে 18 নাম্বার পেজ অবধি। এরপরে পাবে হচ্ছে গল্প সি, যেটা তোমার 19 নাম্বার পেজ থেকে শুরু করে ধরো তোমার 50 অবধি। এরম ভাবে তোমার গল্পগুলো পরপর সাজানো থাকবে। কোথায়? ইন্ডেক্স বা সূচিপত্রে। তাহলে সেম প্রিএম্বলটাকে উল্টাও। প্রিএম্বলটাকে উল্টাকে তুমি কি পাবে জানো? পার্টস। পার্টস পাবে। হোয়াট ইজ পার্টস? নাথিং বাট দ্য ইন্ডেক্স। ইন্ডেক্স যে জিনিস সেটাই পার্টস। কি পাবে? 1 নাম্বার, এটা হচ্ছে পার্ট 1, যে গল্প যেমন পেয়েছিলে সেরকম ভাবে এখানে কি পাবে? পার্ট 2। ভাই এরম ভাবে পড়াশোনা করো, পড়াশোনাটা একদম হাসতে খেলতে তোমার কাছে এসে ধরা দেবে। এটা হচ্ছে পার্ট 3, এটা হচ্ছে পার্ট 4, এরম ভাবে তুমি পাবে। এর পাশে সেম লেখা থাকবে। কি লেখা থাকছে? এই পার্ট, এখানে যেমন কি লেখা রয়েছে এখানে ভাই? এখানে লেখা রয়েছে পেজ নাম্বার, এটা লেখা রয়েছে পেজ নাম্বার না, এখানে লেখা রাখবে আর্টিকেল নাম্বার। তাহলে এই পার্টটা, এই গল্পটা কত পেজ থেকে কত পেজের মধ্যে বলা হয়েছে, আর এই পার্টটা কত আর্টিকেল থেকে কত আর্টিকেল অবধি বলা হয়েছে। সেম জিনিস না? সিমিলারিটি খুঁজতে হবে, সিমিলারিটি খুঁজতে হবে, আদারওয়াইজ কোনো লাভ নেই পড়াশোনা করে, কোনো লাভ নেই। কত ইনফরমেশন মুখস্থ করবে? কম ইনফরমেশন পড়ে যত তুমি বেশি জায়গায় যেতে পারবে সেটাই ম্যাটার করছে। বেশি ইনফরমেশন একটা করাটা বড় ব্যাপার না। আমি তোমাকে ইনফরমেশন দিতে পারি, লাখ লাখ ইনফরমেশন দিতে পারি, বাট ইনফরমেশন দেওয়াটা বড় ব্যাপার নয়, ইনফরমেশন মনে রাখাটা বড় ব্যাপার। তো তার একটাই অপশন, সিমিলারিটি খোঁজো। সিমিলারিটি না ছাড়া কোনোভাবে কোনোভাবে এত বড় একটা সিলেবাসকে তুমি কম্প্যাক্ট জায়গায় আনতে পারবে না। তাহলে পার্ট 2 কি নিয়ে ডিল করছে? কত আর্টিকেল থেকে কত আর্টিকেল? 5 থেকে 11, 12 থেকে 35, এরকম ভাবে কি হচ্ছে, কি লেখা রয়েছে এখানে? যেমন পার্টস এবং তার আর্টিকেল নাম্বার, এখানে সেরকম লেখা রয়েছে ইন্ডেক্স এবং তার পেজ নাম্বার। হয়ে গেল। চলো উল্টাও 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 উল্টাও, পেজ উল্টাও। তো আমরা পেজ উল্টালাম, পেজ উল্টালাম, এখানেও পেজ উল্টালাম, এখানেও পেজ উল্টালাম। কি দেখতে পাবো আমি? প্রিএমবেল কমপ্লিট হলো। 3 নাম্বার যে জিনিসটা আমরা দেখতে পাবো, এখানে আগে বলি গল্পের বইতে আমরা দেখতে পাবো প্রথম গল্প। প্রথম গল্প কি? ফেলুদার গোয়েন্দাগিরি। ফেলুদার গোয়েন্দাগিরি বা দার্জিলিং এ ফেলুদা। ঠিক আছে, এটা হচ্ছে ফেলুদার গল্প, প্রথম গল্প বলে হেডিং থাকবে, হেডিং থাকবে। তারপরে ওই গল্পটা সত্যজিৎ রায় শুরু করেছেন। আর এখানে যেটা সেটা হচ্ছে 3 নাম্বার, এখানে লেখা থাকবে বড় করে পার্ট 1। কি ডিফারেন্স আছে? এনি ডিফারেন্স? নো ডিফারেন্স। সেখানে কি হচ্ছে? আর্টিকেল 1, আর্টিকেল 2, আর্টিকেল 3 এন্ড আর্টিকেল 4। এরা কি এই ফেলুদা গল্পটা 1 থেকে 5 নাম্বার পেজ অবধি বলা, একটা গল্প বলা থাকবে। এখানে আর্টিকেল 1, আর্টিকেল 2, আর্টিকেল 3, আর্টিকেল 4 এর মাধ্যমে এই পার্ট 1 এর সমস্ত ডিটেলিং করা থাকবে। তারপরে পেজ উল্টাও, পেজ উল্টাও, তাহলে কি পাবে? পার্ট 2, পরের গল্প কি পাবে? এটা ফেলুদার গোয়েন্দাগিরি হলে এটা দার্জিলিং এ ফেলুদা পাবে। তারপর এটা কি পাবে? গ্যাংটকে গন্ডগোল পাবে। এই বই এইগুলো যেমন পাবে, তেমনি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করতে 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 টোটাল কনস্টিটিউশন পড়ে ফেলেছো তুমি। অল কনস্টিটিউশন ডান, 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 শেষ। তাহলে তুমি কোথায় চলে গেছো? লাস্টে চলে গেছো। এটাও পড়তে পড়তে লাস্টে চলে গেছো। এটা ফেলুদার ক্ষেত্রে থাকে না, অন্যান্য বইয়ের ক্ষেত্রে থাকে। যেমন লাস্ট, একদম লাস্টে তোমার যখন এই গল্পগুলোতে তুমি কভার করে ফেলেছো, গল্পটাকে কভার করে ফেলেছো, তারপর দেখবে এই 4 নাম্বারে হচ্ছে আমি লাস্ট পেজে চলে যাচ্ছি। লাস্ট পেজে কি পাবো? বেসিক্যালি আমরা লাস্ট পেজে পাবো হচ্ছে অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্স পাবো। অ্যাপেন্ডিক্স মানে কি হচ্ছে? দেখবে লেখা থাকে বিভিন্ন বইয়ের, বিশেষ করে ডিকশনারিতে থাকে, বা অন্যান্য কোনো ইংলিশ বই, যেমন গিলবার্টের বই, যে বইগুলো মানে কোনো একটা তত্ত্ব নিয়ে কথা বলেছে, সেই বইয়ের লাস্টে অ্যাপেন্ডিক্স, মানে অ্যাপেন্ডিক্সে কি থাকে? অ্যাপেন্ডিক্সে এবিসিডি করে সাজানো থাকে, যে তুমি আই দিয়ে কি কি পাবে। হয়তো ইমিউনোলজি, ইমিউনোলজি কত নাম্বার পেজে পাবে? 425 নাম্বার পেজে পাচ্ছ। আবার আই দিয়ে ধরো তোমার ইমিউনোগ্লোবিলিন কোথায় পাবে? ধরো 20 নাম্বার পেজে পাবে। এটাকে হচ্ছে অ্যাপেন্ডিক্স, এরকম থাকে। সেটার সঙ্গে আমি তুলনা করছি শিডিউল বা স্কেডিউল। সেম ব্যাপারটা, টোটাল কনস্টিটিউশনটাকে আর একটু ছোট করে ভেঙে দিয়েছে, টোটাল কনস্টিটিউশনটাকে একটু ছোট করে ভেঙে দিয়েছে। তাহলে আমরা টোটাল চ্যাপ্টারটা যখন পড়বো তখন, বা বইটা যখন পড়বো, বা কনস্টিটিউশনটা যখন পড়বো, তখন আমরা এরকম ভাবেই পড়বো, পেজ উল্টে উল্টে পড়বো। তাহলে এবার হচ্ছে আমাদের আজকের টপিক, আমি জাস্ট কনস্টিটিউশনটা জিনিসটা কি সেটাকে বললাম, সেটাকে বললাম, ঠিক আছে। সিমিলারলি আমরা যখন নোট ব্যাপারটাকে পড়বো, আমরা কিভাবে নোটটা বানিয়েছি,
আমি তোমাকে বলেছি সমস্ত প্রতিষ্ঠান, ইচ অ্যান্ড এভরি প্রতিষ্ঠান, ঠিক আছে, আমি তোমাকে নোট দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে জিনিসটা, আদারওয়াইজ বুঝতে পারবে না। আমি তোমাকে একটা নোট দেখাই, তাহলে তোমার ক্লিয়ার হবে জিনিসটা। চলো নোট, কিসের নোট দেখে, ধরো প্রেসিডেন্ট এন্ড গভর্নরই দেখো তুমি নোট। আচ্ছা, এই প্রেসিডেন্ট এন্ড গভর্নরের যে নোটটা আমি এখানে তোমাকে দেখাচ্ছি, আমি তোমাকে কি বলেছি, আমি নোট সব সময়, তুমি কিছু স্পেশালিটি আমার কাছ থেকে তুমি সব সময় পাবে, সব সময় পাবে, কারণ আমি আর 5টা মানুষের মতো চিন্তা ভাবনা করিনি। আমি প্রেসিডেন্ট যখন পড়েছি তার রাইট সাইডে গভর্নর পড়েছি। দেখো, ডি জুরি এক্সিকিউটিভ হেড, ডি জুরি এক্সিকিউটিভ হেড, নমিনাল এক্সিকিউটিভ হেড, নমিনাল এক্সিকিউটিভ হেড, প্রেসিডেন্ট ইজ দ্য হেড অফ দ্য স্টেট, গভর্নর ইজ দ্য হেড অফ দ্য স্টেট, পার্ট অফ দ্য পার্লামেন্ট, পার্ট অফ দ্য লেজিসলেচার, টোটাল টোটাল প্রেসিডেন্ট এন্ড গভর্নর পড়বে ভাই। 80% এটা যদি না মিল হয় তাহলে আমি পড়ানো ছেড়ে দেবো। এইটাই এটাই এটাই সিস্টেম পড়ার, এটাই সিস্টেম। আমাদের কি হচ্ছে, তুমি যে কোনো প্রতিষ্ঠানে যাও, তোমাকে 3তম মাসে প্রেসিডেন্ট পড়ানো হচ্ছে আর 6তম মাসে গভর্নর পড়ানো হচ্ছে ভাই, কারণ লক্ষ্মীকান্তের বইতেও তাই লেখা রয়েছে, লক্ষ্মীকান্তের বইতেও তাই লেখা রয়েছে, তাই ওরা লক্ষ্মীকান্ত কি ওটা মাথা থেকে ছোট্ট করে এটা বার করেনি যে ভাই প্রেসিডেন্ট আর গভর্নর একসাথে পড়ো, একই জিনিস। তোমাকে আমি নোট দেখাতে পারি, পিএম সিএম কে পাশাপাশি আমার নোট বানানো রয়েছে, যা পিএম এ পড়ছি তাই সিএম এ পড়ছি। আমি দেখবে অ্যাটর্নি জেনারেল, অ্যাডভোকেট জেনারেল কে পাশাপাশি রয়েছে, যা অ্যাটর্নি পড়ছি তাই অ্যাডভোকেট পড়ছি। তো কেন ভাই এই ছোট্ট জিনিসটা, এই লিঙ্কিং পার্টটা কেন করবে না মানুষ? কেন আমি করতে পারবো না, কেন টিচাররা বলবে না? আমাকে তো এটা কেউ বলেনি, নো ওয়ান, নো ওয়ান। এত বড় প্রতিষ্ঠানে পড়েছি আমি, আমিও অনেক বড় প্রতিষ্ঠানে পড়েছি 1.5-2 লক্ষ টাকা খরচা করে, বাট আমাকে তো কেউ বলেনি ভাই প্রেসিডেন্ট আর গভর্নরকে একসাথে বলো। আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি, 1 থেকে শুরু করে 350 অব্দি আর্টিকেল যদি ক্লাসে অন দ্য স্টেজ মুখস্থ না বলতে পারো, তাহলে পড়ানো ছেড়ে দেবো, পড়ানো ছেড়ে দেবো। দেখো আমি তোমাকে ইয়ে দেখাচ্ছি, মানে আমার পুরনো স্টুডেন্টের কাছ থেকে আমি তোমাকে বলছি, দেবলিনা আছে ক্লাসে? হ্যাঁ আছে। তাহলে আমি তোমাকে আনমিউট করার অপশন দিতে বলি না, আমি কি ঠিক বললাম? হ্যাঁ স্যার, ক্লাসেই মুখস্থ হয়ে যাবে একদম সবগুলো আর্টিকেলই তো, মানে যেগুলো আমি তোমাদের পড়িয়েছি। একদম একদম। আর তো তারপরে তো ওটার মধ্যেও তো আবার জিআই থাকবে, মানে ওটার মধ্যেও তো আবার শর্ট সিমিলারিটি ফর্ম থাকবে রয়েছে না? অনেক, একদম হ্যাঁ, একদম। প্রচুর শর্ট ফর্ম থাকবে। দেখ, ও আমার কাছে 1 বছর মতো হয়েছে পড়ছে, ঠিক আছে, ফলে ওকে দিয়ে আমি একবার বলে নিলাম। তো ক্লাসেই যদি আর্টিকেল, আজ অব্দি তোমাকে কোনো প্রতিষ্ঠান আর্টিকেল পড়াবে না। কেন পড়াবে না? কারণ আর্টিকেলের পড়ার কি আছে রে ভাই? গভর্নর জেনারেল তোমাকে কেউ পড়াবে না, কেন পড়াবে না? কারণ গভর্নর জেনারেলে কি আছে ভাই, দিয়ে দিলাম নোট, মুখস্থ করো না, বাট আমি পড়াবো, আর্টিকেল ক্লাসে বসে মুখস্থ করাবো। তুমি যদি শিডিউল, আমাদের শিডিউলটাকে দেখবে, দেখবে শিডিউলের 15, 16, 17 নাম্বার শিডিউলে গিয়ে বা ক্লাসে গিয়ে দেখবে আর্টিকেল রয়েছে, ধরে ধরে মুখস্থ করাবো, এবং অন দ্য স্টেজ 1 থেকে শুরু করে 360 বা যত আর্টিকেল রয়েছে সব বলতে পারবে। আমরা কিছু বেঁচে পড়বো, হয়তো 150টা আর্টিকেল পড়লাম বা 160টা আর্টিকেল পড়লাম, সব বলতে পারবে ক্লাসে। কারণ কি, আমি ভালোবেসে যেমন পড়াই, তেমনি ভালোবেসে জিনিসটাকে তৈরি করার চেষ্টা করি। নোটটাও সেরকম ভাবে করা হয়েছে, কারণ আমাকে কেউ এটা বলেনি, আমাকে কেউ এটা বলেনি। তো এটাই হচ্ছে আমাদের সারা বছরের টার্গেট, আমরা সারা বছর এরম ভাবেই পড়াশোনাটা করার চেষ্টা করব। আমি তোমাকে কিছু নোট দেখালাম, আর কি একটা নোটই দেখালাম। তো এরম এটা গেল। তো আজকে আমাদের টপিকটা আমরা একটু শুরু করব, হয়তো শেষ হবে না, নেক্সট দিন আমরা জিনিসটাকে করবো। আজকে হচ্ছে এই যে বইটার কথা বললাম, যাকে উপরে লেখা রয়েছে বড় করে কনস্টিটিউশন, কনস্টিটিউশন। তাহলে এই যে কনস্টিটিউশন, এই কনস্টিটিউশনটা আলটিমেটলি কিভাবে তৈরি হলো, কেন কনস্টিটিউশনটা তৈরি করলাম আমরা, বা কে কে তৈরি করলো, বা কিভাবে তৈরি হলো, এই টোটাল ব্যাপারটাকে আমি কি বলছি, এই টোটাল ব্যাপারটাকে আমি বলছি ব্যাকগ্রাউন্ড অফ দ্য কনস্টিটিউশন, মানে কনস্টিটিউশনের পেছনের ইতিহাস। তো দেখো, আমরা দেখবে যখন আমরা ইয়ে পড়েছিলাম, হিস্ট্রির ফার্স্ট ক্লাস, একদম ফার্স্ট ক্লাস কি পড়েছিলাম, অস্ট্রালোপিথেকাস থেকে শুরু করে 1947। আচ্ছা, 1947 স্বাধীনতা হওয়ার আগে একটা গল্প বলেছিলাম, 1946-এ ক্যাবিনেট মিশন বলে একটা মিশন ভারতে আসে, ক্যাবিনেট মিশন বা মন্ত্রী পরিষদ। তো মন্ত্রী পরিষদ ভারতে আসার পরে বেসিক্যালি ওনারা বুঝতে পারলো, বিদেশিরা যখন বুঝতে পারলো যে আলটিমেটলি ইন্ডিয়াকে স্বাধীনতা দেওয়া ছাড়া কোনো অপশন নেই, তখন তারা ক্যাবিনেট মিশনকে ভারতে পাঠালো যে ভাই তুমি যাও, ওদের গিয়ে একটা ভালো খবর শুনিয়ে আসো। তো ক্যাবিনেট মিশন তখন কি করলেন, ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করলেন। ইন্টারিম গভর্নমেন্ট মানে অন্তর্বর্তীকালীন সরকার, এবং আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে তৈরি করে দিলেন। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মানে গণপরিষদ, গণপরিষদ। আচ্ছা, গণপরিষদ মানে কি? গণপরিষদ মানে হচ্ছে আমাদের
যার উপরে দায়িত্ব দেওয়া হলো যে তুমি কনস্টিটিউশনটাকে লেখা শুরু করো, তুমি কনস্টিটিউশনটাকে লেখা শুরু করো, ঠিক আছে। তো আলটিমেটলি কনস্টিটিউশনটাকে লেখা শুরু করো মানে এবার ইন্ডিয়ার জন্য কনস্টিটিউশন লেখা শুরু করো, এর মধ্যে ভারতীয়রা কেউ থাকবে না। তো এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কনসেপ্টটা যেমন আমরা পেলাম কি 1946-এ। তো প্রথমত হচ্ছে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির এই 1946-এর আগে এই দায়িত্বটা কে দিয়েছিল, মানে এই আইডিয়াটা কে দিয়েছিল? অ্যান্সার কি হবে? এম এন রয়। পরীক্ষার কোশ্চেন এম এন রয়, ঠিক আছে। নেক্সট বলা হচ্ছে টেম্পোরারি অর অ্যাক্টিং প্রেসিডেন্ট। এবং এই যে তুমি ভাবো আলটিমেটলি আমি কি তৈরি করলাম, একটা গ্রুপ অফ পিপল তৈরি করলাম এবং তাদের উপর আমি এই দায়িত্ব দিলাম যে ভাই তোমরা কনস্টিটিউশন তৈরি করো, ঠিক আছে। তাহলে এই একটা গ্রুপ যখন থাকবে তাহলে সেই গ্রুপের একজন হেডও থাকবে, যেমন আমি তোমাদের হোয়াটসঅ্যাপ যদি গ্রুপ ক্রিয়েট করি তাহলে এই গ্রুপের হেড কে আমি, তাহলে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিরও একজন হেড থাকবে যাকে আমরা বলছি প্রেসিডেন্ট। যেমন যেমন জিনিসটা হচ্ছে ধরো তোমাদের আমি একটা নতুন গ্রুপ আজকে তৈরি করলাম, সাপোজ গ্রুপ তৈরি করলাম, এবার এই গ্রুপের আমি যেমন একজন মনিটর তৈরি করি যে ভাই তুমি মনিটর, আমার অনুপস্থিতিতে তুমি সমস্ত কিছু দেখাশোনা করবে, ঠিক আছে। তো এই মনিটরটা প্রথম দিনে কি আমি তৈরি করতে পারি? আমি জানি না যে কে বেসিক্যালি মনিটর হওয়ার যোগ্যতা রাখে। তাই আমি কি করব, প্রথম দিনে হ্যাপাজার্টলি একজনকে বলবো ভাই তুমি আজকে মনিটর হিসাবে ইয়ে করো, আমি কালকে তোমাদের অ্যাকচুয়াল মনিটরকে সিলেক্ট করব। তাহলে এই গ্রুপের টেম্পোরারি বা অ্যাক্টিং প্রেসিডেন্ট কে ছিলেন? সচ্চিদানন্দ সিনহা, যিনি অ্যাকচুয়াল প্রেসিডেন্ট ছিলেন না, যাকে এই একদিনের জন্য মনিটর বানানো হয়েছিল। এবং পরবর্তীকালে ফার্স্ট ইলেক্টেড অ্যান্ড পার্মানেন্ট প্রেসিডেন্ট, মানে পার্মানেন্ট যেটাকে বলা হচ্ছে তোমার মনিটর, কাকে করছি আমরা? রাজেন্দ্র প্রসাদকে। ফার্স্ট ইলেক্টেড ভাইস প্রেসিডেন্ট কে? এইচ.সি. মুখার্জি হচ্ছে ফার্স্ট ইলেক্টেড ভাইস প্রেসিডেন্ট। কাকে বলছি আমরা? এইচ.সি. মুখার্জিকে বলছি ফার্স্ট ইলেক্টেড ভাইস প্রেসিডেন্ট। তাহলে মনিটরের পাশে যেমন সাব মনিটর থাকে তেমনি ভাইস প্রেসিডেন্টের পাশে কি থাকবে? ডেফিনেটলি সাব ভাইস প্রেসিডেন্ট থাকবে, তাই না? তাহলে এবার দেখো এটা গেল আমার এই পোর্শনটা। নেক্সট বলা হচ্ছে তোমার ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যাডভাইজার। আচ্ছা, ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যাডভাইজার কাকে বলা হচ্ছে? ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যাডভাইজার বলা হচ্ছে বি.এন. রাওকে আমরা বলছি ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যাডভাইজার। কাকে বলছি? বি.এন. রাওকে আমরা বলছি ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যাডভাইজার, ঠিক আছে। বি.এন. রাও ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যাডভাইজার। আচ্ছা, নেক্সট আমরা চলে যাচ্ছি, কি বলছো তোমরা? স্যার হ্যাঁ, টি কৃষ্ণমাচারীর লেখা এই জিনিসটাই আমি তোমাদের এখন লিখিয়ে দেব, সেই জন্য ওটা আমি বলতে চাইছিলাম। দেখো এখানে লেখো যে ওইটাই আমি লেখাবো তোমাদের এখন, যে এই যে আমরা যেটা বললাম না যে ফার্স্ট ইলেক্টেড প্রেসিডেন্ট দুজন ছিলেন, একজন হচ্ছে এইচ.সি. মুখার্জি, তারপরে লিখে রাখো ভি.টি. কৃষ্ণ, KRISHNA, MA, CHARI। আরে কি লিখলাম রে ভাই, ভি.টি. কৃষ্ণমাচারী। ও ঠিকই বলেছে, আমি এটা লেখাতাম তোমাদের, জাস্ট একবার বলে দিয়েই লেখাতাম। ভি.টি. কৃষ্ণমাচারী, KRISHNA, MA, CHARI। তাহলে ভি.টি. কৃষ্ণমাচারী ইনি ভাইস প্রেসিডেন্ট, দুজন ছিলেন। তো জেনারেলি তোমাকে অপশানে এইচ.সি. মুখার্জি দিয়ে থাকে, তাই আমরা এইচ.সি. মুখার্জির এবং একটা পরীক্ষায় দিয়েছিল ভি.টি. কৃষ্ণমাচারী, সেই জন্য আমরা দুটোকেই রাখলাম। দেখো এবার আমি চলে যাচ্ছি কি এই কনস্টিটিউশন অ্যাসেম্বলি সম্পর্কে অল ডিটেলস। তাহলে কনস্টিটিউশন অ্যাসেম্বলি টোটাল মেম্বার কত রয়েছে? টোটাল মেম্বার রয়েছে 389 টোটাল মেম্বার। তার মধ্যে 292টা আমি বলছি যে তোমার 292 এবং 97-এ ভাগ করা হয়েছে। এই যে 292 মানে হচ্ছে তার মধ্যে 210 জন হিন্দু, 78 জন মুসলিম এবং 4 জন শিখ রয়েছে। আর আউট অফ 97, 93 তোমার প্রিন্সলি স্টেট থেকে ছিল এবং 4 জন চিফ কমিশনার ছিলেন। মানে এরম ভাবে টোটাল 380 মেম্বারকে আমরা আলাদা করে ভাগ করেছি। 292 পুরো নেটিভ ইন্ডিয়ান পিপলদের নেওয়া হয়েছিল একদম, যে এরা হিন্দু থাকবে 210 জন, মুসলিম থাকবে 78 জন এবং শিখ থাকবে 4 জন। এবং প্রিন্সলি স্টেট আমাদের তো তখন এই যে এখন যেমন আমাদের ইউনিয়ন এবং স্টেটের কনসেপ্ট এসছে, তেমনি আমাদের তখন এই স্টেট মানে ছিল প্রিন্সলি স্টেট, ঠিক আছে। প্রিন্সলি স্টেট অনেকগুলো ভাগে আমরা ভাগ করতাম, মানে কতগুলো ডিভিশনে ভাগ করতাম, প্রিন্সলি স্টেটে ভাগ করতাম, যেমন ইউটিএস আমাদের যেমন সেরকম অনেকগুলো ভাগ, যেমন নর্মাল স্টেট আমাদের রয়েছে,
তেমনি আমাদের ইউটিএস রয়েছে, তেমনি ওদের ওদের ক্ষেত্রে এরকম কিছু ভাগ ছিল, সেটা হচ্ছে যে কিছু ডিভিশন ছিল। এটা বোম্বে ডিভিশন, এটা তোমার প্রভিন্স যেটাকে বলা হয়, এটা বম্বে প্রভিন্স, এটা তোমার মাদ্রাজ প্রভিন্স, এটা তোমার কি উত্তরপ্রদেশ প্রভিন্স। এর পাশাপাশি এই ইউনিয়ন টেরিটরিটাকে কাইন্ড অফ তুমি এই প্রিন্সলি স্টেটের সঙ্গে তুলনা করতে পারো। তাহলে এই 93টা প্রিন্সলি স্টেট থেকে নেওয়া হয়, আর বলা যেতে পারে এই এতগুলোকে আমরা প্রভিন্স থেকে নিয়েছি। আর 4জন ছিলেন চিফ কমিশনার। তখন চিফ কমিশনার 4জন, মানে 4জন হেডকে নেওয়া হয়েছিল ব্রিটিশ, সেখান থেকে আমরা আলটিমেটলি 4জন চিফ কমিশনারকে নিয়ে আমরা কিন্তু টোটাল 389 মেম্বারকে আমরা পূরণ করেছিলাম। তা তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে কত টোটাল মেম্বার ছিল, তার মধ্যে হিন্দু কত ছিল, মুসলিম কত ছিল, ইতি বৃত্তান্ত সবটাই কিন্তু তোমার কাছে কোশ্চেন আসবে। ঠিক আছে, নেক্সট আমি চলে আসি টোটাল কমিটি। আচ্ছা, এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে টোটাল কমিটি কত ছিল? মেজর এবং মাইনর কমিটি দুভাগে ভাগ করা হয়। মেজর কমিটির মধ্যে ছিল 8টা মেজর কমিটি এবং 24টা মাইনর কমিটি, এই দুটো ভাগে আমরা ভাগ করি। তাহলে 8টা মেজর কমিটি এবং 14টা মাইনর কমিটি ছিল। তাহলে মেজর মাইনর মানে মেজর মাইনর ভাগ করা হচ্ছে তাদের কাজের ভিত্তিতে, ফাংশনের ভিত্তিতে ইন দি সেন্স মানে যাদের কাছে ভাইটাল দায়িত্ব ছিল তাদের হচ্ছে মেজর কমিটি বলা হচ্ছে, যাদের ক্ষুদ্র দায়িত্ব ছিল তাদের বলা হয় মাইনর কমিটি। যদি আমি অ্যান একাডেমির কথা বলি, তাহলে অ্যান একাডেমিতে যারা নোট তৈরি করছে বা যারা ক্লাস নিচ্ছে তারা হচ্ছে মেজর কমিটির সদস্য। যারা নোট জেরক্স করছে বা নোট সাপ্লাই করছে বা ঘর পরিষ্কার করছে তারা হচ্ছে মাইনর কমিটির সদস্য। তাহলে এরকম ভাবে যাদের কাজ বেশি তাদের বলা হয় মেজর কমিটি, যাদের কাজ কম তাদের বলা হয় মাইনর কমিটি। তাহলে এই 8টা মেজর কমিটির মধ্যে সব থেকে ভাইটাল কমিটি কারা ছিল? ড্রাফটিং কমিটি। কেন ড্রাফটিং কমিটি? কারণ এই ড্রাফটিং কমিটিটাই বেসিক্যালি কনস্টিটিউশনের ড্রাফট তৈরি করে। ড্রাফট মানে হচ্ছে খসড়া তৈরি করে। তাহলে টোটাল কমিটি কত? টোটাল কমিটি হচ্ছে 22, তার মধ্যে 8টা মেজর কমিটি, 14টা মাইনর কমিটি। তাহলে 8টা মেজর কমিটির মধ্যে ড্রাফটিং কমিটি হচ্ছে তোমার খসড়া তৈরি করে। ঠিক আছে, এটা আমার গেল। আর টোটাল যে সেশন, কতগুলো সেশন ছিল, কতগুলো সেশনে এরা বসেছিল? 11টা সেশন। ঠিক আছে, আমরা পরে আরো ডিটেল ইনফরমেশন কিছু এর বাইরে লিখিয়ে দেবো। আমাদের আরো একটা ক্লাস হবে নেক্সট দিন, সেই ক্লাসে আমরা এই টোটাল ব্যাপারটাকে তোমাদের কিছু জিনিস লিখিয়ে দেওয়া হবে আর টোটাল ক্লাসটাকে কমপ্লিট করে দেওয়া হবে। আচ্ছা, আমাদের দরকার হচ্ছে এই মেজর কমিটি এবং ড্রাফটিং কমিটি, এটা করেই আমরা বেসিক্যালি ক্লাসটা শেষ করব। আচ্ছা, মেজর কমিটি যেটা, মেজর কমিটির মধ্যে যে 8টা মেজর কমিটি বললাম, এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5, 6, 7, 8, দেখো সেই 8টা মেজর কমিটি কি। একটা হচ্ছে পাওয়ার কমিটি, স্টেট কমিটি, কনস্টিটিউশন কমিটি, স্টিয়ারিং কমিটি, রুলস অফ প্রসিডিওর কমিটি, অ্যাডভাইজারি কমিটি, প্রভিন্সিয়াল কমিটি, ড্রাফটিং কমিটি। তাহলে এতগুলো কমিটি আমার রয়েছে। তাহলে এখানে একটা শর্ট ফর্ম তোমাদের শেখাবো আমি। শর্ট ফর্ম তোমাদের শর্ট ফর্মের হাতে খড়ি হচ্ছে। এটা শর্ট ফর্ম আমি বানিয়েছি, পিএসসি স্টার্ট the rule to wear apron during practical ঠিক আছে, মানে এটাতে কি বলা হচ্ছে? পিএসসি মানে পাবলিক সার্ভিস কমিশন স্টার্ট করেছে একটা রুল কি, প্র্যাকটিক্যালের সময় তোমাকে অ্যাপ্রন পড়তে হবে। এই লাইনটা মনে রাখলে টোটাল 8টা মেজর কমিটি তোমার হয়ে যায়। দেখো, পি মানে হচ্ছে পাওয়ার কমিটি, এস মানে স্টেট কমিটি, সি মানে কনস্টিটিউশন কমিটি, স্টার্ট মানে স্টিয়ারিং কমিটি, রুলস অফ প্রসিডিওর কমিটি, দেখো পরপর লেখা রয়েছে। দেখো তারপরে অ্যাপ্রন মানে অ্যাডভাইজারি কমিটি, ডিউরিং মানে ড্রাফটিং কমিটি, আর পি মানে হচ্ছে প্রভিন্সিয়াল কমিটি। জাস্ট এই দুটো একটু উল্টে গেছে। ঠিক আছে, তাহলে এবার দেখো, এটা মাথায় রাখো যে পিএসসি স্টার্ট দ্য রুল টু ওয়্যার অ্যাপ্রন ডিউরিং প্র্যাকটিক্যাল, পিএসসি স্টার্ট দ্য রুল টু ওয়্যার অ্যাপ্রন ডিউরিং প্র্যাকটিক্যাল। ঠিক আছে, এখানে যেটা সব থেকে ভাইটাল সেটা হচ্ছে প্রথম 3টে, যেটা পিএসসি, তার প্রেসিডেন্ট ছিলেন জওহরলাল নেহেরু এবং জওহরলাল নেহেরু, 3টেরই জওহরলাল নেহেরু। তাহলে আমার মনে রাখাটা সহজ, পিএসসির হেড কে JL নেহেরু। দেখো, স্টেট এবং রুল মানে স্টিয়ারিং এবং রুলস অফ প্রসিডিওর কমিটি, তার হেড হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। কি করে মনে রাখবে? এই রুলস এর আর রয়েছে তাই মনে রাখবে এর হেড হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। তাহলে স্টেট এবং রুল মানে স্টিয়ারিং কমিটি এবং রুলস অফ প্রসিডিওর কমিটির হেড হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। আমরা সবাই জানি, এটার জন্য আমাদের যেন মুখস্থ না করতে হয়, ড্রাফটিং কমিটির হেড কে BR আম্বেদকর। ড্রাফটিং কমিটির হেড হচ্ছে BR আম্বেদকর।
তাহলে এটা কিন্তু আমাকে কোনোভাবে যেন শর্ট ফর্ম না লাগে, তাই আমি এখান থেকে ডিউরিংটাকে তুলে দিচ্ছি। তাহলে তোমার কাছে পুরো রয়েছে অ্যাপ্রন এবং প্র্যাকটিক্যাল। তাহলে অ্যাপ্রন এবং প্র্যাকটিক্যাল মানে অ্যাডভাইজারি কমিটি এবং দেখো প্রভিন্সিয়াল কমিটি। এই দুটোর হেড কে? এই দুটোর হেড হচ্ছে সর্দার প্যাটেল। মনে রাখবে কি করে? এই প্র্যাকটিক্যালের পি আছে মানে হচ্ছে প্যাটেল, এই রুলস এর আর আছে মানে রাজেন্দ্র প্রসাদ, আর এটা হচ্ছে পিএসসি জেএল নেহেরু, এটা মাথায় রাখবে। তাহলে পিএসসি জেএল নেহেরু স্টিয়ারিং কমিটি এবং রুলস অফ কমিটি, রুলস এর আর আছে তাই রাজেন্দ্র প্রসাদ, অ্যাপ্রন অ্যাডভাইজারি কমিটি আর প্রভিন্সিয়াল কমিটির পি আছে মানে কি হবে? আমার আমার সর্দার প্যাটেল হবে, পি থেকে প্যাটেল। তাহলে দেখো আমি কিন্তু এখানে বসেই তোমাকে 8টা মেজর এবং মাইনর কমিটির ডেটা কিন্তু মুখস্থ করিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এত কঠিন নয় যতটা তোমরা ভাবছো। সেটা হচ্ছে কি, এটা হচ্ছে পাওয়ার কমিটি, স্টেট কমিটি, কনস্টিটিউশন কমিটি, মানে পিএসসি স্টার্ট দ্য রুল টু ওয়্যার অ্যাপ্রন ডিউরিং প্র্যাকটিক্যাল। আচ্ছা, নেক্সট চলে আছে। আমি বললাম এখানে একটা পয়েন্ট লেখা ছিল, দেখেছো যে ড্রাফটিং কমিটি ইজ দ্য মোস্ট ভাইটাল কমিটি। ড্রাফটিং কমিটি ইজ দ্য মোস্ট ভাইটাল কমিটি। পায়েল বলছে দারুন। আচ্ছা, ড্রাফটিং কমিটি মোস্ট ভাইটাল কমিটি। তোমরা এখনো কিছু দেখোইনি, 4 দিনে একটা প্রতিষ্ঠানের কি দেখা যায় গো, সত্যি বলছি, আমি নিজে গর্ব করে বলছি না, যে পরিমাণ আমি খেটেছি। আমার আমার পরিবারের আমার দাদা বলে আমার স্টুডেন্টদের, আমি তো অফলাইন ক্লাসও করি, বলে তোমরা যদি সৌরভের 10% খাটতে পারো তাহলে তোমার বাড়ি এসে চাকরি দিয়ে যাবে। সত্যি বলছি, যে লেভেলে খেটেছি, চিন্তাও করতে পারবে না তোমরা, চিন্তাও করতে পারবে না। 10%, আমার দাদা বলে, এটা ঠিক নয়, তো বলে, ও তো দেখেছে আমাকে নিজের চোখে যে আমি কি পরিশ্রম করেছি। দিনের পর দিন সারা রাত জেগে রয়েছি, টানা 10 দিন হয়তো আমি 1 ঘন্টা করে ঘুমিয়েছি, টানা 10 দিন, ঠিক আছে? তো সেটা মানে ভাবা যায় না। তো এবার দেখো নেক্সট যেটা আমি চলে যাচ্ছি সেটা হচ্ছে, তো দেখো এই ক্লাসেস মানে শুধুমাত্র আমি পেমেন্ট নিলাম, পড়লাম। একজন টিচারের অনেক কিছু থাকে, একজন টিচারের মেইন জিনিস হচ্ছে তার আদর্শ। তো একজন আদর্শ থাকাটা সবার আগে দরকার। আমি আজ অব্দি লাইফে কারোর সঙ্গে চিট করিনি, লাইফে চিট করিনি আমি, ঠিক আছে? কেউ বলতে পারবে না দাদা আপনি আমার থেকে চিট করে একটা জিনিস নিয়েছেন। আমি আজ অব্দি কোনোদিন রুল ব্রেক করিনি। আমি পরে কখনো বলবো তোমাদের গল্প, এখন তো গল্প বলাটা বড় ব্যাপার না, আগে তোমাদের চেনানো দরকার। সাবজেক্টের জন্য এসছো, গল্প শোনার জন্য আসুনি। তবে অনেক মোটিভেশন করতে পারবো জিনিসটা আমাকে। যাই হোক, এটা রেকর্ডিং হচ্ছে বলে বললাম না, কারণ এটা অনেক গর্ব করে বলা হয়েছে, আমার স্টুডেন্টরা বলে। সত্যি দাদা খুব সুন্দর এই জোন, আমি এতদিন তোমার কাছে পড়ার জন্য ওয়েট করছিলাম। আচ্ছা, যাই হোক। আচ্ছা, আমি একটা পয়েন্ট বলেছিলাম না, দিস দ্য মোস্ট ইম্পর্টেন্ট কমিটি, তার নাম কি ড্রাফটিং কমিটি। তাহলে সেই ড্রাফটিং কমিটি সম্পর্কে আমাদের আলাদা করে ডেটা পড়তে হয়। আচ্ছা, ড্রাফটিং কমিটি কত সালে ফরমেশন হয়? 29 আগস্ট 1947 এই ড্রাফটিং কমিটির ফরমেশন ডেট। টোটাল মেম্বার 7, সব ডব্লিউবিসিএস এর কোশ্চেন। কবে তৈরি হচ্ছে, কতগুলো মেম্বার? 7 জন মেম্বার কে কে? গোপাল স্বামী আয়েঙ্গার, বি.আর. আম্বেদকর। দেখো এই বানানটা ভুল আছে, ঠিক আছে? বানানটাও ঠিক করে নাও তো। সৈয়দ মোহাম্মদ আম, সৈয়দ মোহাম্মদ সাদুল, এইটা কেটে দাও, শরদুল্লাহ, ঠিক আছে? কৃষ্ণা মাচারি, এম.এন. রাও বলতে পারো, বা এন মাধব রাও, আর কে.এম. মুন্সি এবং কৃষ্ণস্বামী আয়ার। এই যে 7 জন সদস্য তোমার পরীক্ষায় কোশ্চেন দেয় যে এর মধ্যে কে ড্রাফটিং কমিটির সদস্য ছিলেন না। তো এখান থেকে দুটো পয়েন্ট একটু লিখে নিতে হবে তোমাকে। একটু এখানে লিখে রাখো যে বি.আর. আম্বেদকর, এনার পাশে লিখে রাখো, মানে খাতায় লিখে রাখো, তোমাদের কাছে নোট নেই, লিখে রাখো নন। সেই জন্য আমি আজকে নোটসে আপডেট করছি না। কেন করছি না? কারণ তোমাদের কাছে নোট নেই না, নোট নেই বলে আমি যখন নোটটা পেয়ে যাবে নেক্সট ক্লাসে আমি সমস্ত নোটটা আপডেট করে দেবো। এটা নন কংগ্রেস মেম্বার, নন কংগ্রেস মেম্বার। আর এখানে লিখে রাখো যে কে.এম. মুন্সি লিখে রাখো, অরিজিনালি the only কংগ্রেস মেম্বার, অরিজিনালি দ্য অনলি কংগ্রেস মেম্বার। এই ধরনের কোশ্চেন থাকে, আরো অনেক কিছু লেখানোর আছে, আমি এখন লেখাচ্ছি না। কেন? কারণ এখন লেখালে তোমাদের সত্যি কোনো কাজ হবে না, ঠিক আছে? তোমরা লিখতে পারবে না। তার থেকে নোটটা পেয়ে গেলে 1 সপ্তাহের মধ্যে প্রিন্ট করে নিলে, কালকে আমি নোট দিয়ে দেবো তোমাদের। নোটটা প্রিন্ট করে নেবে, প্রিন্ট করে নিয়ে গিয়ে আলটিমেটলি বসবে ক্লাস করতে। নেক্সট দিন থেকে নোট প্লাস লাইভ ক্লাসেস প্লাস রেকর্ডিং সবকিছু তোমরা পেয়ে যাবে, অ্যাজ ইট ইজ ক্লাস করতে পারবে। তো আমরা আজকে এইটুকু পড়লাম, নেক্সট দিন আমরা এখান থেকে পড়বো
আর কিছু এক্সট্রা ডেটা তোমাদের একটু লিখিয়ে দেবো, নোটসে লিখে নিতে পারবে, খাতায় লিখে নিতে পারবে, তো আমাদের জিনিসটা হয়ে যাবে। তো এটা গেল আমাদের কনস্টিটিউশন। আমি রেকর্ডিংসটা অফ করে দিচ্ছি।